গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই। 24-এর নির্বাচন কি হয়েছে, এটাকে বলা হয় আমি আর দামি নির্বাচন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা। ভাইয়া ওনার রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনীতি করে। যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব। 3 জন মানুষকে ওখানে সরা 4 জন মানুষকে, সেটা কখনোই সরবে না। শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকি, পাপন সাহেব এবং ওয়াসার তাসকিম, আরেকজন কে সেটা আপনারা ভেবে নেন। তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল আনন্দের বাড়িতে আগুন একদমই না যায়নি। নায়ক ফেরদৌস এখন রাজনীতিবিদ। নায়ক রিয়াজ ফেরদৌসের বন্ধু। ফেরদৌস যা তার বন্ধু কেমন হবে? সালমান এফ রহমান দরবেশ, বিসিবির পাপন, উনি তো খেলোয়াড়। আপনি একজন লেখক, সিনিয়র সাংবাদিক, চিত্রনাট্যকার, অনেকগুলো পেশার সাথে যুক্ত। আপনার চোখে, আপনি তো সাধারণত লেখনীর মাধ্যমে আপনার মনের ভেতরের ভাব প্রকাশ করেন, সবকিছু তুলে ধরেন। আপনার চোখে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে সরকার পতন বা এই বিষয়গুলো আপনার চোখে কেমন? যখন আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু আমরা আসলে তো বুঝি নাই যে এই আন্দোলনটা এরকম প্রকট আকার ধারণ করবে। টানা 36 দিন যে এই স্টুডেন্টরা মাঠে থাকলো, পরে ছাত্র জনতা যোগ দিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার একটা দাবি হয়ে উঠেছিল। আপনার কখন মনে হয়েছে যে এই আন্দোলনটা, প্রথমে তো কোটা আন্দোলন দিয়ে শুরু হলো, যে এই আন্দোলনটায় আমারও একাত্মতা প্রকাশ করা উচিত? গত 15 বছর ধরেই মানে ভয় অনেক কিছু উপেক্ষা করে লেখার চেষ্টা করে গেছি এবং আমাকে এটা অ্যাপ্রিসিয়েশনও করছে যেরকম, আবার অনেকেই হুমকি ধামকিও আমি পেয়েছি। আমার লেখা একটা চরিত্র আছে, ফেসবুকে লোকজন জানে, সেই চরিত্রের মুখ দিয়েও, হারুন ভাই নামে একটা চরিত্র, 2018 সাল থেকে এই চরিত্রের মুখ দিয়ে অনবরত কথা বলে গেছি নানান আকার ইঙ্গিতে। তো যেটা হয়েছে যে আমার কাছে এটা নতুন না, আমার কাছে যখনই যেটা অন্যায় মনে হয়েছে, যেটা মনে হয়েছে যে এইটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে, এটা প্রতিবাদ করা উচিত, তখনই আমি কথা বলে গেছি। দেখেন শব্দটার মধ্যে একটা খুব মজা আছে, বৈষম্য বিরোধী শব্দটা প্রথমে বলছে বৈষম্য, মানে বৈষম্য হচ্ছে এটা সকল ক্ষেত্রেই। আমাদের হয়তো ওই কোঠাটা কেন চোখে পড়েছে, কোঠাটা স্পেসিফিক করে দেয়া আছে যে এই কোঠাটা এত পার্সেন্ট তারা পাবে, এত পার্সেন্ট তারা পাবে, এইটা স্পেসিফিক করে দেয়া। এই কারণে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এরকম অনেক সেক্টরেই আছে, যেটাকে আবার সহজ করে সুন্দর করে লোকে বলে সিন্ডিকেট। ঠিক আছে, তো ওই সিন্ডিকেটটা যেমন আছে এরকম এটা তো অঘোষিত আর কি কোঠা আর কি বলা যায়। আর আরেকটা মজাটা হলো যে এই বৈষম্যটাকে বিরোধ করে যে আন্দোলনটা হয়েছে, এটা শুরু থেকেই আমার মনে হয়েছে একাত্ম থাকা উচিত। আমরা জানি যে এই আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন আপনার লেখনীর মাধ্যমে, তেমনি আপনি রাজপথেও ছিলেন, এমনকি আপনি আপনার বাসায় একজনকে জায়গাও দিয়েছেন। আপনি কি তাকে চিনতেন? না, আমি তাকে চিনতাম না। যখন আন্দোলনটা আসলে খুব তীব্র হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ ঘোষণা করা হয় হলগুলো, ওই সময় আমি ঘোষণা দিয়েছিলাম কারো যদি থাকার সমস্যা হয় তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে, ইনবক্সে যোগাযোগ করলেই হবে। এবং আমি ইনফ্যাক্ট প্রতিদিনই কমপক্ষে 2বার করে আদার্স মেসেজ যেটা আছে সেটা চেক করেছি যে কেউ আসলে চাইলো কিনা। এর মধ্যে আমি যারা পরিচিত ছোট ভাই ব্রাদার এবং বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতে নক করেছি যে কারো যদি সমস্যা হয় জানাতে। তো তখন আসলে ওইভাবে কারো দরকার পড়ে নাই, কিন্তু আন্দোলনের পরে, সরকার পতনের পরে একদিন পরে, মানে 5 তারিখে পতন হয়েছে, 6 তারিখ রাতে আমার কাছে একটা ফোন আসে, আমাদের রিলেটিভ আসলে ফোন করে, একটা পরিচিত একজন, যে তার বাসায় তার একটা ছোট বোন আটকে গেছে ইয়েতে শাহবাগে, তার বাসা মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুর যেতে পারছে না। তখন মোহাম্মদপুরে ওই দিন ডাকাত বলে এক ধরনের গুজব তৈরি হয়েছে, কিছু সত্যতাও হয়তো আছে। তো না যাওয়ার কারণে যে ওখানে গেলে রিস্ক হতে পারে, তখন রাত প্রায় 12টার উপরে বাজে, 12:30টার মতো। তো আমি আসলে ওই সময় বলি নিরুপায় হয়েছে, কিছু করার নেই, যেহেতু আসতে চাচ্ছে আসুক। তো ও জানায় যে তার সঙ্গে আরও একজন আছে। তো এরকম ওই দিন রাতে আস্তে আস্তে 3 জন আমার বাসায় আসে থাকে। এর মধ্যে একটা মেয়ে, 2 জন ছেলে, তাদের মোটামুটি থাকার ব্যবস্থা করে দেই। সমস্যাটা হয়ে গেছে, তারা থাকে রাতে, ওই দিন খায় আমাদের সঙ্গে, মানে আমরা আগে খেয়ে নিয়েছি, তারপর তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমায়, পরদিন সকালে খুব সুন্দর করে চলে যায়। এবং তারা সবাই স্টুডেন্ট, মানে ইয়াং, ওদের কার্ডটার। এবং আমি ওই দিন বলে দিই যে তোমার ফ্যামিলিকে জানাও, সেফ আছো, কোনো সমস্যা নেই। তার একদিন পরে ওই মেয়েটার গার্জিয়ান, মানে মা এবং তার মামা আর একটা বোন আমার বাসায় আসে। তখন আমি অফিসে কাজ করছিলাম। আমাকে আমার ওয়াইফ ফোন করে বলে দ্রুত যে বাসায় আসার জন্য, তারা যারা আগের দিন থেকে গেছে তাদের রিলেটিভ ফ্যামিলি আসছে। তো এর মধ্যে তারা আমার ফোন করে অলরেডি আমার বাসার যে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট,
সেক্রেটারি যারা আছে তাদেরকে ফোন করে বিষয়টা জানায় যে আমাদের এখানে একটা মেয়ে ছিল, রাতে তারা আমাদের কিছু জানায় নাই, তাদের অভিযোগটা হচ্ছে এরকম। মানে তার বাবা মার পক্ষ থেকে? হ্যাঁ, তো আমাদেরকে জানায় নাই, মেয়েটার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কেন জানায় নাই, এরকম একটা অভিযোগ আমাকে দেয়। তো আমি যে রিলেটিভের মাধ্যমে তারা থাকছে, আমি ওই রিলেটিভকেও বলি যে আসার জন্য, বিষয়টা আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমি এসে তাদের নিচে বসেছিল, আমি উপরে বাসায় নিয়ে যাই, তাদের চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করি, এবং তখন আসলে পুরো বিষয়টা আমি বলি যে আপনার মেয়ের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, ওই যাতে রাত 12:30-1টা বাজে যখন সে বাইরে থাকতো কিংবা মোহাম্মদপুরে যেত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, এই কারণে থাকতে দেওয়া। তো বললো যে আপনার না জেনে একটা মানুষকে কেন থাকতে দিয়েছেন। তাই আমি বললাম ভাই, একটা মানুষ বিপদে পড়ছে, যেই হোক, এটা তো আমার একটা মানুষ হিসেবে কর্তব্য যে আমি তো এটা চাইবো যে মানুষটা যেন সেফ থাকে। আর আমি তো এমন না যে যার রেফারেন্সে আসলে আসছে আমার বাসায় সে আমার পরিচিত এবং আমাদের খুব কাছের মানুষ, এই কারণে থাকতে দেয়া। বলতেছে না, এটা আপনি কাজটা ঠিক করেন নাই এবং আপনি খুবই অন্যায় করেছেন, তারা আমাদেরকে কিছু জানায় নাই, আমরা সারাদিন খোঁজাখুঁজি করেছি, আমরা খুবই টেনশনের মধ্যে ছিলাম, কাজটা খুবই অন্যায় করেছেন। তাই আমি বললাম ভাই, আমি তো আপনার উপকার করছি, মেয়েটা সেফ আছে, মেয়েটাকে জিজ্ঞেস করেন, মেয়েটাও আসছে সেদিন, ওকে জিজ্ঞেস করেন ওর কোনো সমস্যা হয়েছিল কিনা, কোনো ঝামেলা হয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করেন, তাহলে তো আপনি উত্তরটা পাবেন। কয় না, ঝামেলা হয় নাই, কিন্তু এটা কাজটা ঠিক করেন নাই। তাই আমি বললাম ভাই, আমি একটা মানে মানুষকে সেভ করেছি, কোথায় আপনি থ্যাঙ্কস দেবেন, তার উল্টো আপনারা আমাকে মানে দোষী সাব্যস্ত করতেছেন, এটা তো একটা অন্যায়। তারপর তারা যাই হোক, পরে তারা খুব ঠান্ডা হয়েছে, বুঝেছে, এবং তারা পরে শেষ মুহূর্তে যাওয়ার আগে সরি টরি বলেছে যে আমরা আসলে ওই দিন আমাদেরকে ফোন করে যে মেয়েটা জানাইতো, তাহলে এই সমস্যাটা হইতো না। আচ্ছা, বুঝেছি আর মানে তার বাবা মাকে তিনি জানাননি যে মেয়েটা ছিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে গার্ডিয়ানের কিন্তু এই কথাটা বলাটা একদমই যুক্তিযুক্ত আমি বলে মনে করি। কিন্তু আমি ওই জায়গাটা থেকে বলেছি যে তোমরা ফ্যামিলিকে জানায় দাও যে তোমরা সেফ আছো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র তাদের প্রতি মমত্ববোধ বা তাদের এই আত্মত্যাগটাকে সাপোর্ট করার জন্যই আপনি জায়গাটা দিয়েছেন, কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হতে পারতো, আপনার বাসায় কিন্তু ডাকাতি হতে পারতো, আপনাকে অনেক রকম দুর্ঘটনাও ঘটতে পারতো। এখন ধরেন যে সবকিছু তো মেনে নিতে হবে, আমরা তো মানুষ, আসলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আসলে কে দাঁড়াবে। আপনি রাজপথেও ছিলেন এবং সবাইকে খাবার বিতরণ থেকে শুরু করে অনেক কাজ করেছেন, একটু যদি দু একটা স্টোরি বলতেন আপনার আসলে সেই সময়কার অভিজ্ঞতাটা। আমি সেদিন অফিস যাচ্ছি, আমার বাসা ইস্কাটন, অফিস হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তো ওই দিন তো যথারীতি বাস বন্ধ। তো আমি বাসে যাওয়ার সময় গাড়িতে তখন লোকজন কথা বলছিল এই পরিস্থিতিটা নিয়ে, এবং আমার সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে আমি ওই দিন তো বাস টাস পাওয়া কঠিন, লোকাল বাসে উঠেছি। তো ওঠার পরে চুপচাপ মানুষের কথা শুনছে, আসলে এইটা তারা কিভাবে দেখছে আন্দোলনটাকে। খুব মজার বিষয় হচ্ছে আমার ওই সময়ে এত আনন্দ হয়েছে যে একটা মানুষও ছাত্রদের আন্দোলনকে খারাপভাবে দেখছে না। প্রত্যেকটা মানুষ ছাত্রদের এই আন্দোলনটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে, এবং তারা এই যে আটকে আছে ঘন্টার পর ঘন্টা। ধরেন আমি এখান থেকে বাসে উঠে মহাখালী পর্যন্ত গেছি, মহাখালী যাওয়ার পরে আর আগাচ্ছে না গাড়ি, তখন কি হয়েছে, মানুষজন ক্ষেপে যাওয়ার কথা, রাগ হওয়ার কথা, তারা একজনও রাগ হচ্ছে না, তারা নেমে যাচ্ছে অথবা কথা বলছে। এবং পুরো জিনিসটা আমি ওই সময় একটা পোস্ট দিয়েছিলাম যে ওই লোকজন আসলে কি বলছে এসব নিয়ে, যে মানুষের আসলে ইয়েটা কি। এবং তারা ধরেন ওই তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গালাগাল করছে, এবং একজন বলতেছে না উনি বঙ্গবন্ধু কন্যা, আরেকজন বলতেছে না উনি গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই, এরকম আকার ইঙ্গিতে নানানজন কথাবার্তা বল। তখনও তো আসলে ভয়ের মধ্যে আমরা আছি। তারপরে আমি নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আমি গেলাম হচ্ছে বনানীতে ওই সময় দেখলাম তুমুলভাবে আন্দোলন চলছে, সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে ওইখানে আন্দোলন করছে। ওই সময় আমি একটা লাইভ করেছি ফেসবুকে, এবং ওদেরকে যতখানি পারি মোটিভেট করা। এবং আমার বিশ্বাস করেন ওই সময়টাতে আমার একটা অনুভূতি হয়েছে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মনে হচ্ছে বুকে জড়ায় ধরে, যারা আন্দোলন করতেছে আমার শরীর রক্ত গরম হয়ে যাচ্ছে, যে বুকে জড়ায় ধরার একটা অনুভূতি, যেদেরকে প্রত্যেককে জড়ায় ধরি। তো এরপরে আমি গেলাম হচ্ছে নতুন বাজার এলাকায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যে আমার ওই সময় বাহন নাই, হাঁটা বা বাইক বা রিক্সা কোনো না কোনোভাবে যেতে হয়। তো আমার একটা বন্ধু হঠাৎ করে পেয়ে গেলাম বাইক সহ, সে সহ নতুন বাজার গেলাম। নতুন বাজার গিয়ে আমরা চায়ের দোকান, তখন সব থমথমে। ওই দিনটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যখন স্টুডেন্টরা নামলো রাস্তায়, ওই দিনের ঘটনা। তো ওই দিন রাস্তা দিয়ে একটা মিছিল গেল বিশাল বড়, রামপুরা থেকে মিছিলটা হচ্ছে একদম পর্যন্ত প্রগতি সরণি। সবচেয়ে মানে নাশকতা বা গোলাগুলি কিন্তু ওই রামপুরা বাড্ডা এই এলাকাগুলোতে বেশি হয়েছে। ওই মিছিলটা গেল, মিছিলটা যাওয়ার সময় তো মিছিলে আসলে দেখার পর তো স্বাভাবিক উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং তাদের স্লোগান মানে এটা তো রক্তে আসলে গরম করে ফেলে।
তো আমি ওই সময় টং দোকানে চা খাচ্ছিলাম, দুটো ছেলে ওইখানে, তখনও মিছিলটা আসে নাই, দুজন ছেলে দাঁড়ায় আছে, স্টুডেন্ট আইডি কার্ড। তো আমি বললাম আপনি কি খাবেন, ওদের সাথে কথা বলতেছিলাম আন্দোলন কি অবস্থা, কেমন চলছে। তো দুজনকে ডাব খাওয়াইলাম আগে, যে দুজন স্টুডেন্ট, তখন মিছিলটা বললাম মিছিলটা আসে নাই, আন্দোলন হচ্ছে এই পাশে ও পাশে। তো দুজন ডাব খেলো, ডাব খাওয়ার পর চলে গেল। আমি বললাম আরও কিছু কিনে দিই, কয় না আমাদের যাইতে হবে মিছিলে, এই সামনে বড় মিছিল হবে ওখানে যাব। এরপরে দেখলাম রামপুরে একটা বিশাল মিছিল আসতেছে, ধরেন এত মানুষ, এত স্টুডেন্ট, মানে মানুষ তো আছেই, পাশাপাশি স্টুডেন্টও আছে। তো ওইখানে আমার আসলে টং দোকানে যা পাওয়া গেছে, ওইখানে আমি আর আমার ওই বন্ধু মিলে একসঙ্গে কিনে দিলাম, যে ওদের বিস্কিট, চা, পানি, তারপরে ওখানে কলা ছিল, কলা, এরকম কেনাকাটা করে দিলাম। তো ওই লোকও খুবই বিপদগ্রস্ত, মানে যে টং দোকানদার, সে ভাবছে যে আসলে টাকা পয়সা দেবে কি দেবে না, মিছিলের সমানে দিচ্ছে। তাই বলে আপনি জাস্ট ওয়েট করেন, টাকা দিয়েই আমরা সবগুলো নেব। তো ওই সময় তাদেরকে দিলাম, দেওয়ার পর মিছিলটা চলে গেল, আমি এদিকে অফিসে যাব। তো আমি এই জায়গায় একটু পয়েন্টটা নোট করি যে এটা শুধু আমি না, আরও যে মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, এই আন্দোলনের সঙ্গে বাচ্চাদের, এই স্টুডেন্টদেরকে পাশে থেকেছে, এটার একটা উদাহরণ দিই। আমি মিছিল চলে যাওয়ার পরে ফাঁকা রাস্তায় একটা অটো নিলাম যে আমি অফিস পর্যন্ত যাই। জাস্ট অটোতে উঠছি, ওই সময় একটা ছেলে দৌড়ে আসলো, ভাই আমি হাঁটতে পারতেছি না, স্টুডেন্ট আইডি কার্ড আমাকে নিতে হবে। বললাম অবশ্যই, উঠে পড়ো। ওর দেখা থেকে আরও দুজন এসে উঠলো, এক অটো রিক্সায় আমরা 4 জন। তো স্বাভাবিক দুজন উপরে বসতে হয়, দুজন নিচে, রিক্সার যেভাবে বসে আর কি। তো আমি ওদেরকে বললাম, মানে আমার খুব আগ্রহ জন্মলো, ওদের গল্প করতে করতে যাচ্ছিলাম, তোমাদের বাসা থেকে বের হইলা, ওরা ওই রাস্তায় যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওগুলারই স্টুডেন্ট আসলে, তুমি বের হলা কীভাবে তোমার বাসা থেকে? তো একজন উত্তর দিল যে আমার আসলে বাবা আমাকে আটকায় রাখছিল বাসায়, আমার কোনোভাবে আসতে দেবে না, পরে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি। তো আরেকজনকে বললাম যে তুমি কীভাবে বের হয়েছো? তো ওর খুব উত্তরটা হলো যে ভাই আমার বাবাকে বলছি যে আমি যাব, বাবা আমাকে বললো যে যাবা, কোনো সমস্যা নাই, আন্দোলনে যাও, মিছিল করো, কিন্তু সেফ থাকার চেষ্টা করো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে আসছি। এরকম প্রত্যেকেরই গল্প আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো তোমাদের দোকানপাট থেকে তোমাদের কিছু কিনে দিই, খাও তোমরা কিছু একটা, অনেকক্ষণ ধরে বাইরে আসো, কি খাইছো না কিছু ঠিক নাই। তো ওরা খুব সুন্দর করে জবাব দিল, ভাইয়া আমাদের কিচ্ছু লাগবে না। বললাম কারণ কি, ক্ষুধা লাগে নাই? কয় এই পুরো মিছিলটা আসতে এবং আমরা যখন যেখানে ছিলাম রামপুরাতে, এত মানুষ এত খাবার দিয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারি নাই, এবং প্রচুর মানুষ আমাদেরকে বাসা থেকে পানি দেওয়া এবং পানির বোতল কিনে দেওয়া, বিস্কিট দেয়া, আরো যত ধরনের খাবার আছে বাসা থেকে রান্না করে খাবার তোদেরকে দিয়েছে যে তোমরা খাও। দেখতে পাচ্ছি যে কিছু একটা হলেই আন্দোলনের প্রতি একটা ঝুঁকে যাচ্ছে মানুষ। বাহিনী আন্দোলন হচ্ছে, কখনো আমি বলছি না কোন বাহিনী, আপনি নিশ্চয়ই বুঝে নিচ্ছেন বাহিনী আন্দোলন হচ্ছে। এই যে খণ্ড খণ্ড আন্দোলন, আমরা যদি এখন চিন্তা করি, অনেক তো হলো আন্দোলন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষতি, রাস্তা আটকে যাওয়া, বা আমাদের দিন শেষে তো আমাদের ইনকাম করে খেতে হবে, এই বিষয়গুলো কিন্তু পুরো জনজীবন থমকে যাওয়া। এই কথায় কথায় আন্দোলন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলনের পরিবর্তে কি অন্যভাবে সমাধান করা যায়? একটা উদাহরণ দেই, ধরেন আপনি শাওয়ার ছেড়েছেন বাসায়, অফ করতে গেছেন, সাথে সাথে কি বন্ধ হয়ে যায় পানি পড়া? কিছুটা সময় একটু তো ছোট 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 অল্প অল্প করে ড্রপ পড়তে থাকে, তাই না? ভালো উদাহরণ দিয়েছেন আপনি। আচ্ছা, একইভাবে আপনি বাসার ট্যাপ যে কোনো কিছুই সাথে সাথে তো আর বন্ধ হয়ে যায় না। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে, মানে এইটা আমার কাছে যেটা মনে হয় যে এটা 17 বছর ধরে, অত 17 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিল আগের যে দলটা, এই সময় কি আন্দোলন হয়ে দেখেছেন আপনি কোথাও? হয়েছে খুব কম, খুব কম। মানে খুবই মজা বিষয় যে এই 15 বছরে একটা সফল আন্দোলন হয়েছে, একটাই। মানে আরগুলো হয়েছে কিনা আমি জানি না। বৈষম্য বিরোধী তো হয় না, এর আগে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটাও পরে এসে আবার বড় রূপ করে আমাদের সরকার। শুধু আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা উচিত এখন। সেটা হচ্ছে যে আন্দোলন হয়েছে একটা, সেটা হলো সবাই নিশ্চয়ই যারা ক্যামেরার সামনে সবাই একমত হবে যে অটো রিক্সা চালকদের একটা আন্দোলন হয়েছিল অল্প কিছুদিন আগে, মনে আছে? জাস্ট একদিনের মধ্যে সে আন্দোলন সফল, কারণ উনি চেয়েছেন যে আন্দোলনটা করার দরকার, অটো রিক্সা চলবে, তাই তো? তো এছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন আসলে সফল হয়। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব, আমার বাসায় তেল না থাকা। আর আপনি আন্দোলন জিনিসটা তো সমষ্টিক, ব্যক্তি না, তাই না? কিন্তু খণ্ড খণ্ড আন্দোলন হচ্ছে, খণ্ড খণ্ড আন্দোলনটা হচ্ছে। আপনি একটা পয়েন্ট খুব ভালো বলেছেন যে একটু আগে, যে আমরা তো আলোচনা করে সমাধান করতে পারি, এটা অবশ্যই আলোচনার সুযোগটা তৈরি করতে হবে। আইনি ব্যবস্থা। আর আন্দোলনটা হলো যে অভ্যাসগত জায়গা থেকে করেছে, যেটা মানে যেটা আরেকটা জিনিস হয়েছে কি সমৃদ্ধি, সেটা হলো যে গত 15.5 বছর বা 16 বছরে
এত এত জায়গায় আসলে মানে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে, যে এইটা আসলে আপনি একদিনে ঠাস করে বদলাতে পারবেন না। আপনি এই আন্দোলন কেন, প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যমুনা, যেটা উনি যেখানে থাকেন এখন, সেটার সামনে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, সেটা সামনে। তার মানে কি গত 15 বছর এই মানুষগুলো কোথায় ছিল? তারা আন্দোলন করে নাই কেন? তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে আন্দোলনগুলো সফল হওয়া যায়। সেই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে। তার মানে তাদের সকল কিছু মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। সাগর এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আপনি একজন সাংবাদিক, তাই আপনাকে জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। সাগর রুনির প্রসঙ্গ আনলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেন, এই বিচারটা কেন হয় নাই? কেন হয় নাই সেটা তো আমরা আলোচনা করছি, আপনি বলেন না কেন হয় নাই। চাই নাই, আমি বিচারক এটা চাই না, কিন্তু আমি তো সাধারণ জনগণ হিসেবে চেয়েছি। আপনি তো একবারও ভয়েস রেজ করেন নাই। তাহলে কি ভয়েস রেজ না করাটা? ডেফিনেটলি ভয়েস রেজ করতে হবে, আপনাকে অধিকার, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আমি আরেকটা জিনিস কথা বলি প্রায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষকে রাজনীতি করতে হবে এমন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে রাজনৈতিকভাবে সচেতন হইতে হবে। মানে আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আপনার বিরুদ্ধে ন্যায় হচ্ছে, কিংবা আপনাকে কেউ দমিয়ে রাখতেছে, এইটার বিরুদ্ধে আসলে ভয়েসটা রেজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই পুরো আন্দোলনের সময়টাতে দেশের 3-4টা পত্রিকা, 5টা পত্রিকা একদম সত্য যেটা সেটা লিখে গেছে, পক্ষ নেয় নাই। আমি আপনার একটা অভিজ্ঞতার কথা বলি, 5 তারিখের অভিজ্ঞতা। 5 তারিখের অভিজ্ঞতাটা মানে 36 জুলাই, 36 জুলাই যেটা, আর 36 জুলাইয়ের অভিজ্ঞতা খুব মজা। সেদিন হলো আমি অফিস যেতে পারি নাই, আমি বলে দিছি যে গাড়ি টাড়ি চলছে না, কারফিউ, সেদিন কারফিউ অলরেডি। বাসায় গেলাম, একটা টিভি ছাড়লাম, টিভি চ্যানেল নামটা বলছি না সঙ্গত কারণে, যে কোনো বেসরকারি তো বেসরকারি একটা চ্যানেল, তখন বাজে হচ্ছে 2টার সংবাদ হচ্ছে। তখন দেখাচ্ছে যে আমরা শাহবাগ থেকে লাইভ করছে একজন, শাহবাগ থেকে, বাট দেখাচ্ছে লাইভ, আসলে আদৌ লাইভ ছিল কিনা আমি জানি না। লাইভ বলতেছে যে শাহবাগ কোনো লোকজন নাই, কেউ নাই, পুরো ফাঁকা মাঠ, এবং একটু আগে বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়ার বর্ণনা দিতেছে, সেনা টহল বাড়তেছে, এটা সেটা হচ্ছে। ঠিক 5 মিনিট পরে বোধহয় খবর পাইছে যে ওই চ্যানেলটাই খবর পাইছে যে ইয়ে হয়েছে, সরকার পতন হয়ে গেছে, রিজাইন দিয়ে দিয়েছে। ঠিক 5 মিনিটের মধ্যে আবার শাহবাগে গেছে। আমি একই চ্যানেল দেখতেছি যে ওরা বলতেছে আমরা এখন যাচ্ছি শাহবাগে, আমাদের অমুক রিপোর্টার আছে, তার কাছে যাচ্ছি, শাহবাগের বর্তমান পরিস্থিতি জানাচ্ছে। সে বলতেছে শাহবাগে মানুষের ঢল নেমেছে, এবং তারা খবর পেয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, উনি পালিয়ে গেছে, এইসব নিয়ে। এবং মানুষের যে অনেকজন ইন্টারভিউ নিচ্ছে, বয়স্ক মানুষ, ছাত্র, সবার কেমন লাগছে, কি অনুভূতি। 5টা মিনিট গেছে, 5 মিনিটসের মধ্যে ক্যারেক্টার চেঞ্জ। সাংবাদিক তো মানুষ, তাই না? তার পরিবার আছে, তার আত্মস্বজন আছে, সকল কিছুর মধ্যে আছে। দিন শেষে এই যে পরিবর্তনটা, এখানে সাংবাদিকদেরও ভূমিকাও আছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো এই চাপ আর চাওয়া, ওই যে আমি চাই যে আমি আসলে সম্পদশালী হয়ে উঠি, আমি একটু সরকারের কাছে থাকতে চাই, আমি একটু ক্ষমতাবান হইতে চাই। আপনি একটা লেখা ছিল এই আন্দোলনের সময়ে, আমি লেখকের প্রথম আলোতে ছাপা হয়েছিল, সাংবাদিকরা দিন দিন ক্ষমতাশালী হয়ে উঠছে, অনেক বড় একটা লেখা, আপনি লেখাটা গুগল করলে পেয়ে যাবেন। তো এই চাওয়াটা তো জরুরি, আপনি যেমন বিচার করতে চাওয়াটা থাকতে হবে, একই সঙ্গে ধরেন যে ওই সদিচ্ছা থাকলে বিচারটা হওয়া সম্ভব। আবার যদি চান যে আমি ক্ষমতাবানের কাছাকাছি থেকে নিজে লাভবান হতে চাই, সেটাও সম্ভব। এই যে সমন্বয়কদের মাধ্যমে কিন্তু বলা যায় যে অনেকটা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, বা সবাই কিন্তু আমরা জাতি হিসেবে বলা যায় যে অনেকটা অধৈর্য মনে হয়, যে অনেক তাড়াতাড়ি সবকিছু পেয়ে যেতে চাই। তবে এই সমন্বয়করা নিশ্চয়ই কোনো কলেজের বা ভার্সিটির বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন, বেশিরভাগই আমি যদি বলে থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে, বা আপনার কাছে মতামত চাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগছে, যে সমন্বয়করা এখন তো স্কুল, কলেজ, ভার্সিটি খুলে দেবে, তারা কি আসলে পড়ালেখায় মনোযোগ দিবে নাকি দেশের সংস্কার করবে, কোনটা? এই যে স্টুডেন্টরা কি দেশের বাইরে? দেশেরই তো, তাই না? তো ধরেন এরা যদি পড়াশোনা এবং দেশ সংস্কার দুটো একসঙ্গে করে, সমস্যা আছে? এখন সংস্কারটা কি? সে গিয়া আগে তো ট্রাফিক নিয়ন্ত্রণ করতো ঢাকায়, ওই 7 দিন যখন পুলিশ ছিল না, তারা এটা করেছে। এখন কিন্তু স্টুডেন্টরা নাই। বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে তারা আসছিল, তারা দায়িত্ব পালন করেছে, এবং তারা নিশ্চয়ই সামনেও করবে। আমি বিশ্বাস করি যে এই সমন্বয়করা, এই শিক্ষার্থীরা একদমই, আমাদের কিন্তু অনেক বেশি আস্থা এই সমন্বয়কদের প্রতি। 158 জন আমি যদি ভুল না করে থাকি। গতকালের একটা নিউজ আমি দেখছিলাম একটা গণমাধ্যমে, তখন বলছিল একজন সমন্বয়ক, আমি যদি ভুল না করে থাকি, তার নাম হচ্ছে রাফি, সম্ভবত সে চিটাগাংয়ের, বলছিল যে যদি কেউ অপপ্রচার বা অতিরঞ্জিত নিউজ করে, সাংবাদিকদেরকেই বলছিল, তাহলে 15 সেকেন্ডের মধ্যে তাদেরকে একেবারে ফিনিশ করে দেবে।
আমরা আসলে এই মানুষগুলোকে তো আমরা ভালোবাসি, একটা আস্থার জায়গা। আমরা চাই যে এই মানুষগুলো আমাদেরকে আশা দেখাক। হলুদ সাংবাদিকতা বা অতিরঞ্জিত করে যদি কেউ করে তাহলে নিশ্চয়ই তথ্য উপদেষ্টা আছে বা এর জন্য তো আইন আছে। 15 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিব, এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে আমার প্রথম প্রশ্ন। আর যদি এই রকম বলা যায় না, একটু থ্রেটমূলক কথাবার্তায় যদি এরকম হয় তাহলে সেই কথিত সাবেক দলীয় নেত্রীদের 7 মিনিটের মধ্যে ফিনিশ করে দেব, ওটার সাথে এটার আসলে পার্থক্যটা কোথায় থাকলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অধ্যত্বপূর্ণ আচরণ কিনা, আপনার কাছে কি মনে হয়েছে আসলে? অ্যাবসলিউটলি তাই। আর আরেকটা জিনিস হলো, সাংবাদিকতার যে কোনো মানুষই যে কোনো জায়গায় কথা বলে নিশ্চয় কোনো কারণ আছে। তার আগে বলে নেই যে এই যে বলেছে আমি এটাকে মানে কোনোভাবেই সমর্থন করি না। প্রথমত সেটা 5 মিনিট হোক, এর আন্দোলন চলাকালীন সময় এক নেতা বলছিল ছাত্রলীগের যে 5 মিনিটের মধ্যে সকল ছাত্র অন্যায় করলে তো আইন আছে, বিচার আছে। কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায়? ধরেন গত 15 বছরে আইন তো আসলে আইনের জায়গায় নাই। আমি খুব সহজ করে বলি, ধরেন যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট, বলতো না? লাস্ট সময়ে বলেছে, ধরেন বিএনপি আন্দোলন করুক বা ছাত্ররা করুক, যে কেউই করুক, এই রাজাকার দমন বলি। আর ওই যে লাস্ট যখন রাজাকারের প্রসঙ্গ আসলো, এই জন্য ছাত্রলীগই যথেষ্ট। মজাটা হলো ছাত্রলীগের কি এটা কাজ? না, অবশ্যই না। এই কারণ এই অন্যায়ের বিরুদ্ধেই তো আসলে ছাত্ররা জেগে উঠেছে। ছাত্রলীগের কাজ না, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওটাও তো কাজ না যে রাস্তায় গিয়ে মারামারি করা, সেটাও তো কাজ, তাদের কাজ না। একদমই তাই। আমি ওটাই বলছি যে এইটা তো ধরেন গত 15 বছর চর্চার মধ্য দিয়ে আসছে। তো জেল ছেলেটা বলতেছে 15 সেকেন্ডের মধ্যেই আমি আসলে সাংবাদিকদের ভ্যানিশ করে দেব। সে কি তাহলে শিখেছে? সাবেক এটা শেখার একটা এবং অভ্যাসের একটা, শুরুতেই বলছিলাম যে অভ্যাসটা চালু আছে। আচ্ছা, বাট ও একটা টার্ম বলেছে যে এটা অন্যায়, মানে যারা হলুদ সাংবাদিকতা করবে এরকম সাংবাদিকদের আমরা 15 সেকেন্ডেই শেষ করে দেব। বাক স্বাধীনতার বিষয়টা যখন আসলো যে আমরা স্বাধীন, আপনিও তো বলতে পারেন আমি এখন 10 মিনিটের মধ্যে দীপ্ত টিভি খালি করে দেবো। আমি তো সমন্বয়ক না, নর্মালি বলে আপনি দীপ্ত টিভির উপস্থাপিকা, বলতে পারেন যে আমি দীপ্ত টিভি 15 মিনিটের মধ্যে খালি করে দেবো, এই ক্ষমতা আমার আছে, বলতে পারেন না? আপনি তো সমন্বয়ক না বলে দীপ্ত টিভির কথা বলছেন। আচ্ছা আচ্ছা। তো এখন আমি কি আপনার কথা গুরুত্ব দেব? ধরেন আমরা যতটুকু পড়াশোনা করে জেনেছি যে 71-এর পর যখন বিজয় আসে, তারপরেও কিন্তু একটা দেশে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল, দুর্ভিক্ষও হয়, তারপর দুর্ভিক্ষ হয়েছিল, যেগুলো আমরা অনেক কিছু জানি না। হয়তো আমাদের যেভাবে গত 15 বছর ইতিহাস শেখানো হয়েছে, বলানো হয়েছে, সেটাই জানি। সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, কিংবা সোশ্যাল মিডিয়া সব বিশ্বাস করার দরকার নেই, বই পুস্তক আছে বিভিন্ন জনের, ওই সময়গুলো জানলেই আমরা পারবো। তো একটা বিশৃঙ্খল অবস্থা, যেটা আপনি শুরুই বলেছিলেন যে আমরা বিশৃঙ্খল সময় পার করছি, এইটা ধীরে ধীরে কমছে। এই সমন্বয়কের যে কথা বাড়াবাড়ি, এটাও ধীরে ধীরে কমে যাবে, এটা নিয়ে এত চিন্তা হওয়ার কোনো কারণ নাই। জেনারেশন জি বলা হচ্ছে এই প্রজন্মকে, এবং তারা নিঃসন্দেহে অসাধ্যকে সাধন করতে খুবই পটু। আপনি কোন জেনারেশন, ওয়াই নাকি এক্স, কোন জেনারেশনে পড়ছেন? আপনি কি বের করেছেন? আমি তো মানসিকভাবে জেনারেশন জি, মানসিকভাবে জেনারেশন জিতে। তো এই যে জেনারেশন জি এরকম অসাধ্য সাধন করছে, এই জেনারেশনকে আমরা বলেছি মোবাইল স্ক্রলিং জেনারেশন, এই জেনারেশনকে আমরা বলেছি পড়ালেখা করে বিদেশে যাওয়ার ফন্দি, এই জেনারেশনকে বলছি তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকে দেখে, আমাদেরকে বলতে আমিও কিন্তু জেনারেশন জি এর, অর্থাৎ আমার বাবা মা বলেছে আমাদেরকে দেখে শিখ। তো এই জেনারেশন যে এই অসাধ্যকে সাধন করে দিল, এই 15 বছরের বলা হচ্ছে যে 15 বছরের স্বৈরাচার শাসনের পতন কিন্তু তারাই ঘটিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জেনারেশন মোবাইল স্ক্রল করে, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, তার মানে সে আপ টু ডেট থাকতেছে। মোবাইল দিয়ে কিন্তু আন্দোলনটা হয়েছে। আরো বিষয় হচ্ছে, দেখেন আপনি এই আন্দোলনের পরে, সফল হওয়ার পরে তারা কিন্তু ওই যে ড্রোন উড়িয়ে ডাকাত খুঁজেছে। আচ্ছা, দেখেছেন নিশ্চয়ই। আমরা এটাও দেখেছি, মাইক দিয়ে বলেছে ডাকাত তুমি কোথায়, চলে আসো আমাদের কাছে। আগে দেখতাম যে, যদি একটু বলি, আগে দেখতাম যে যখন মা খালাদের মুখে শুনেছি যে ডাকাত আসলে লাঠি সোটা নিয়ে সবাই দৌড়তো, ছেলেরা লাঠি নিয়ে ডাকাত পেটাতো। এখন দেখেছি ডাকাতকে নিয়ে ডিজে পার্টি করা, এবং আগে মসজিদের মাইকে হচ্ছে ঘোষণা করা হতো ডাকাত পড়েছে, কে কোথায় আছো, সবাই লাঠি সোটা নিয়ে আসো। এখন আমরা দেখছি যে মাইকিং এ ছাত্ররা বা ছেলে পেলে বা প্রতিবেশীরা ঘোষণা করছে ডাকাত তুমি কোথায়, আমার কাছে চলে আসো। আইনের কথা বলতেছিলেন, ওরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়, উল্টো অপমান করে ছেড়ে দিয়েছে। ও আর জীবনে মানে মানুষের সামনে ডাকাতির শব্দটা উচ্চারণ করতে পারবে না। অনেক মৃত্যু হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্ররা মারা গেছে নির্বিচারে। অনেকে আছে যে আন্দোলনেই নামেনি, হয়তো কোথাও ছিল সেখানেও মারা গেছে। তো এই বিষয়টা তো, আপনি একজন লেখক, আপনি নিশ্চয়ই আপনার জীবন থেকেই আপনার ঘটনাগুলো নেন, আপনার লেখনীতে সেগুলোকে প্রকাশ পায়, অনেকটাই প্রকাশ পায়।
এই সার্কামস্টেন্স থেকে কি আপনার কোনো প্রভাব পড়বে আপনার লেখনীতে? আমরা যারা টুকটাক লেখালেখি করি তারা তো আসলে এই রসদটা পাই, পুরো পরিস্থিতিটা নেই। এবং আমার সৌভাগ্য বলি যে আমি এই প্রজন্মে জন্মগ্রহণ, এই সময়টা আমি দেখেছি নিজের চোখে, এবং এটার সঙ্গে আমি জড়িত ছিলাম, এটার সঙ্গে ছিলাম। এটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। সম্প্রতি কিন্তু নাট্য নির্মাতা যারা আছেন তারা হচ্ছে একটা আন্দোলন না, একটা কথা উঠাচ্ছেন যে আমরা হচ্ছে সেন্সর পদ্ধতি যেটা, সেটাকে বাতিল চাই, গ্রেডিং পদ্ধতিতে চলে আসতে চাচ্ছে বা সার্টিফিকেশন পদ্ধতি। আমি যতটুকু জানি যে আপনার লেখা একটা সিনেমাও সেটাও হচ্ছে সেন্সরে আটকে আছে, কেন এবং এটা কেন এতদিন মুক্তি পায়নি, এটা আমি একটু জানতে চাচ্ছি। গল্পের একটু প্রেক্ষাপটটা বলি যে আমাকে এটার যে ডিরেক্টর সাজ্জাদ খান, সে আমাকে একটা লিঙ্ক পাঠায়, বিবিসির একটা রিপোর্ট পাঠায় বাংলাদেশের ওই কমিউনিটিটা নিয়ে। তো আমি সেটা দেখে ওই কমিউনিটির সঙ্গে মিশেছি, কথা বলেছি, যোগাযোগ করেছি, এবং আমি টানা 2 বছর এটা রিসার্চ করেছি। পার্টিকুলার কমিউনিটিতে কারা আসলে বলা যাবে? এইটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হয়েছে যে এটা রিসার্চ করার পর এটা শ্যুট হয়েছে, সিনেমা রেডি হয়েছে, তারপরে আমরা সেন্সরে জমা দিয়েছি। এবং সেন্সর থেকে এটা আটকে রাখা হয়েছে কারণ এটা তারা বুঝতে পারছে না। এটার সাপোর্টিং হিসেবে আমি অসংখ্য আর্টিকেল আমরা জমা দিয়েছি যে এটার এই কারণে এই প্রবলেম মানুষের হতে পারে, এরকম মানুষ পৃথিবীতে আছে। এটার পুরো পৃথিবী জুড়ে এই সাবজেক্টটা কাজ হয়েছে খুব কম, হয় না যে একেবারে তা না, খুব কম হয়েছে। তো এই সাবজেক্টটার পুরো জিনিসটা আমরা সেন্সর বোর্ডে জমা দিয়েছি, ছবির সাথে এটাও সাপোর্টিং হিসেবে জমা দিয়েছি। তারা এটাকে মানে এই সিনেমাটা পাঠাইছে হচ্ছে পিজি হাসপাতালে। সিনেমাটা পিজি হাসপাতালের নিউরো সার্জন একজন আছেন, তার চিফকে বলা হয়েছে সিনেমাটা দেখে তারা যেন আসলে মতামতটা দেয়, যেটা সেন্সর দেওয়া যাবে কি যাবে না। আমার দুঃখটা বুঝতে পারছে না যে এটা নিয়ে আসলে কথা বলা যায়, এটা নিয়ে এটা সিনেমা হইতে পারে, এটা ধারে কাছেই যাচ্ছেন। আমি ঠিক জানি না এটা কী নিয়ে ভয়। এটা কোনো পলিটিক্যাল সিনেমা না, এটা ধরেন কোনো খুন রাহাজানি না, কোনো কিছুই না। এটা সিম্পল একটা গল্প আমরা বলে গেছি, যে গল্পের মূল উপজীব্যটা হচ্ছে ওই সাবজেক্টটা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আপনি মহাপরিচালক পদে কাকে দেখতে চান, এবং যিনি পদত্যাগ করেছেন তার সম্পর্কে কি কিছু বলতে চান কিনা? না, উনি তো মহাপরিচালক আসলে মহাই ছিলেন, উনি ছোটোখাটো মানুষ ছিলেন না। লিয়াকত আলী হ্যাঁ, সেটাই বলছি যে উনি খুব ছোট মানুষ ছিলেন। মহা মানে তো মহাপরিচালক মানে অনেক বড় আর কি। তো ওনাকে আমরা খুব মজা করে বন্ধু সার্কেলে বলতাম যে এটা আসলে বলাটা এখন ঠিক হবে কিনা, তারপরে বলে নেই, ভুল কিছু হলে কেটে দিন। সেটা হচ্ছে যে 3 জন মানুষকে ওখানে 4 জন মানুষকে আমরা ওই সময় পোস্ট দিতাম ফেসবুকে, যে একজন হচ্ছে এরা কখনোই সরবে না, মানে এরা কে একজন শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকি, তারপরে হলো বিসিবির প্রধান যিনি ছিলেন পাপন সাহেব, এবং ওয়াসার তাসকিম, আরেকজন কে সেটা আপনারা ভেবে নেন। এরকম আমরা পোস্ট দিতাম ফেসবুকে, আপনারা জানেন। মানে আরেকজনের নাম আমরা বলতে পারতাম না ভয়ে, ওই সময় আতঙ্কে। কী এমন ক্ষমতা বলে তারা দিনের পর দিন এই জায়গায় বসেছিলেন একদম আসন ঘেরে। আচ্ছা, তো এটা তো বটেই, এটা লিয়াকত আলী লাকি সরে গেছে, আরও যারা সবাই সরে যাচ্ছে। মানে আমরা ধরে নিতে পারি যে তারা আসলে কাজের চাইতে, মানে যোগ্যতার চাইতে দলটাকে গুরুত্ব দিয়ে এই ক্ষমতার জায়গাটায় বসেছিল এতদিন। এখন কি মহাপরিচালক পদে আপনার কোনো স্পেসিফিক পছন্দ কোনো আছে? পার্সন আমি বলবো না, আমি একজন যোগ্য মানুষকে আপনারা চাচ্ছেন, যে যোগ্য মানুষ হবে তিনি যেন আসলে বসেন। কিন্তু এই যে খণ্ড খণ্ড বিভিন্ন ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলোর জন্য কিছু মানুষ কিন্তু স্ট্যাটাস দিচ্ছে যে কেন এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, দেশটা কি তাহলে রসাতলে গেল, আরও দেখবে, এখন তো বাকি আছে, সামনে আরও দেখবে। এই ব্যাপারে আপনি যদি ঘটনাগুলো বিশ্লেষণ করে একটু বলতেন যে এই স্বাধীনতা কি আসলে আমরা চেয়েছিলাম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যারা এই ধরনের পোস্ট দিচ্ছে এই স্বাধীনতাকে চেয়েছেন তারা কারা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কারা তারা? তারা হলো ওই লোকগুলা কি কখনো লিখতে পারতেছে যে আমরা শেখ হাসিনাকে চাই আবার? আমরা যখন এই সরকার ছিল তখন আমরা বন্ধু মহলে আলোচনা করতাম, তখন একটা কথা খুব কমন ছিল যে আওয়ামী লীগ আসলে যে একের পর এক নির্বাচন করতেছে ভোটার ছাড়া, নিজেরা নির্বাচন করতেছে। যেমন 14তে নির্বাচন হয়েছে, 300 আসনের মধ্যে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। কিন্তু তারা তো বলতো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই পয়েন্টটা তো এটাই, তারা বলছে সুষ্ঠু। 153টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেটা কিভাবে সুষ্ঠু নাকি অসুষ্ঠু আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা দিতে পারবেন? 18 সালের নির্বাচন রাতের ভোট বলে পরিচিত। এটা জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়ে লোকজন জানে রাতের ভোট হয়েছে, রাতের বেলা। 24 নির্বাচন কি হয়েছে, এটাকে বলা হয় আমি আর দামি নির্বাচন। মানে আমার প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে আমার ভাই কিংবা আমার সার্কেলের কেউ, এটা নির্বাচন। এখন মানুষকে তো কথা বলতে দেওয়া হয় না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই। প্রশ্নটা হইল এইটা না করার ফলে
এই দলটা দিন 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 অজনপ্রিয় হয়ে উঠেছে। দুঃখজনক হচ্ছে যে এই দলটা বুঝেই নাই যে তারা আসলে অজনপ্রিয় হয়ে উঠছে। এবার যেটা বন্ধু মহলে বলছিলাম যে আওয়ামী লীগ আসলে এই ঘটনাগুলো করে, এই কাজগুলো করে নিজেরা গর্ত খুঁড়ে খুঁড়ে যাচ্ছে, সেই গর্তে নিজেরাই পড়লো এবার। মানে আমরা তখন বলতাম যে এমনভাবে গর্ত খুঁড়ে যাচ্ছে, এই গর্তে এমনভাবে দলটা পড়বে যেটা উঠে দাঁড়াতে পারবে না। রোকেয়া প্রাচীকে শোক দিবস পালন করতে দেয়নি, রোকেয়া প্রাচী সহ ভিন্ন মতের অনেকেই বা শোক পালন করতে দেয়নি, আমি দুঃখিত। তো এই বিষয়টা কি আপনি সাপোর্ট করেন কি করেন না, যদি একটু ছোট করে বলতেন। না, রোকেয়া প্রাচীর বিষয়টা শোক পালন করতে দেওয়া হয় নাই। তার সঙ্গে আমার কথা হয়েছে ওই সময়ে, এবং পেশাগত কারণে, এবং তাকে বলা হয়েছে তাকে বেধড়ক পিটিয়েছে। আমি আসলে এখন পর্যন্ত তাকে পেটানো কিংবা ওই দিন তো 14 তারিখ ছিল, 15 তারিখ না, 14 তারিখ। ওই দিন তো ওইখানে যারা ছিল তারা নিশ্চয়ই নাও করে না, ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এটা করা যাবে না। এবং হ্যাঁ, সেখানে আরেকটা বিষয় ছিল কিন্তু সাংবাদিকদেরকে ছবি এবং ভিডিও তোলাতে বা মোবাইল ধারণ করতে বাধা দেওয়া হয়েছে, এবং মোবাইল থেকে সেই মোবাইল চেক করে মোবাইল থেকে ডিলিট করা হয়েছে, এমন কথা উঠে এসেছে। এটা হচ্ছে সাংবাদিকদের বেলায় না, সাধারণ মানুষের বেলায়। সেটা 15 তারিখ, আমি 14 তারিখে ছিলাম। আচ্ছা, 14 তারিখে কিন্তু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা হয়েছে যখন আমার এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে আমি ফোন করলাম। উনি বললেন যে উনি মানে দৌড়ানো বা হাঁপানোর মতো একটা বিষয়। তাই আমি বললাম যে আপা আপনি কি অবস্থা এখন? আমাদের খুব বেধড়ক পিটিয়েছে, এটা করছে ওটা করছে, অনেক কিছু বললেন না। আমি বললাম আপা হাসপাতালে যান। আমার জন্য কি হাসপাতাল এখন সেফ? বললাম সেটাও তো কথা, তো আপনি কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেন অ্যাটলিস্ট। আচ্ছা, এখন এরপরে যেটা হলো যে আমরা ওনাকে পেটানো কিংবা কোনো ফুটেজ, কোনো ছবি কিছুই পাইলাম না। এখন এই সময় এসে কি এটা সম্ভব? পাওয়া যাবে না? আপনার মনে হয় এটা? কেউ না কেউ তো ছবি তুলবে, কেউ না কেউ তো একটা ভিডিও করবে, কোনো না কোনো তথ্য তো আমরা পাবো। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন, এটা বলছেন? আচ্ছা, উনি মিথ্যা কথা বলছে কি বলেন, সেটার উত্তরটা আপনি নিজে জাজ করেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, উনি ঠিক পরের দিন ভারতের একটা গণমাধ্যমে কথা বলেছেন, আপনি শুনেছেন ওটা? না, আমার শোনা হয়নি। ওইটা শুনে নেবেন। ওইখানে উনি বলেছেন এইখানে বাংলাদেশের সকল হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে লুটতরাজ চলতেছে। আপনার বাড়িতে লুটতরাজ হয়েছে? না। আমার বাড়িতে হয়েছে? সামনে যারা আমার সামনে বসে আছেন তাদের বাড়িতে হয়েছে? জিজ্ঞেস করেন তো। তাহলে উনি কেন বললেন যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে, লুট করা হয়েছে, কেন বললেন? কিন্তু আমরা কিন্তু খন্ড খন্ড তাহলে এটা দেখে কি আপনি বলতে পারেন না শুনেছি যে মন্দির ভাঙা হয়েছে এরকম কিছু? গত 15 বছরে এই ঘটনা ঘটলে কি বলতো জানেন সরকারের লোকজন? এটা বিচ্ছিন্ন ঘটনা, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন ঘটনা। ধানমন্ডি 32 নাম্বার বাড়ি বলা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এবং আমাদের যদি বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু বা যিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, ওনার অবদান কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। তো এই ঘটনাটা যদিও একটা বিচ্ছিন্ন ঘটনাই যদি বলি, তাহলে এই ঘটনাটার সাথে কি আপনি সমর্থন করছেন যে এছাড়া ওই যে বীরশ্রেষ্ঠ যারা আছেন তাদের মূর্তিও কিন্তু ভাঙা হয়েছে, তাদের ভাস্কর্য ভাঙা হয়েছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন যদি বলেন? যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ আমরা এটা সমর্থন করি না, মানে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এবং আমি আপনাকে একটা পয়েন্ট টু বি নোটেড যে আমার এলাকা ধুনট থানা, আমার বগুড়ার ধুনট থানা, সেখানে ধরেন আমার খুব আনন্দের গর্বের বিষয়, সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। একটা দুইটা খুবই মানে খুবই কম যে এটা বলারও প্রয়োজন। থানা হামলা হয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতা কোনো বাড়িতে হামলা হয় নাই, কিচ্ছু হয় নাই। চেষ্টা করেছে, সেটা থামানো হয়েছে। সেটা ধরেন আমার যতখানি সামর্থ্যের মধ্যে ছিল আমি এখান থেকে ফোন করে হোক, যেভাবে হোক সেটা চেষ্টা করেছি। আপনি যদি বলেন গণভবন লুটপাট হয়েছে, গণভবনে আমি কিন্তু গণভবন যেদিন হয় লুটপাট, ওখানে আমি স্টিল নাও ছিলাম, আমি এবং আমার এক বন্ধু। তো যেটা হয়েছে যে ওটার উত্তরটা মোহাম্মদ ইউনূস খুব ভালো দিয়েছেন, আমাদের উপদেষ্টা। ওটা শুনেছেন আপনি তার কথা? তাই কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখন তো দেশে একটা অরাজক অবস্থা চলতেছে, গণভবন লুট হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি বিয়ে করতেছে। উনি দুটো টার্ম বলেছেন, গণভবন যখন লুট হয় কিংবা হয় আবার ফেরত আসছে, মানে উল্টো ঘটনা, অনেকেই 80% সম্পত্তি কিন্তু ফেরত আসছে, উল্টো ঘটনা ঘটেছে। উনি এটা উত্তর দিয়েছিলেন যেটা হচ্ছে স্বৈর শাসকের বিরুদ্ধে বিজয়ের সেলিব্রেশন। মানে এই যে ভাঙা হচ্ছে ওনার ভাস্কর্য, এটার উনি কেন ভাঙছে লোকজন, এটার উত্তরটা ওনার মেয়ে ভালো দিতে পারবে। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, আজ অনেকগুলো গরু বেঁচে গেল, 15ই আগস্ট এই স্ট্যাটাসটা দিয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি এর পেছনে মর্মার্থটা কি, যে আজ অনেকগুলো গরু বেঁচে গেল? আমাদের বঙ্গবন্ধু যখন 15ই আগস্টে পুরো ফ্যামিলি সহ মারা গেছে, শোক নানাভাবে পালন করা হয়, কিন্তু গত 15 বছরের শোক পালনকে আপনি দেখেছেন, খেয়াল করেছেন?
কেমন বলেন না? আমি তো খেয়াল করেছি, অনেক এটা তো কিছু খেয়াল করেছি, অনেক ভয়ঙ্কর বিচ্ছিন্ন ঘটনা খেয়াল হ্যাঁ, করেছি। ভয়ঙ্কর ভাবে ধরেন ওই সময়টাতে এই যে গানের কথা বলছেন, কালকে একটা ভিডিও আমার সামনে এসেছে, যদি আমি শেয়ার করি না কিছু না, কারণ দেখা এটা ধরেন 2-3 বছর আগের ভিডিও। সেখানে হিন্দি গানের সঙ্গে নাচতেছে 15ই আগস্ট, পিছনে ব্যানার দেওয়া শোক দিবস মিলাদ পালন মাহফিল। হচ্ছে, মিলাদ মাহফিল, এবং থেকে নাচা গানা চলতেছে। তো গরু বেঁচে যাওয়া মানেটা হলো যে যেহেতু ওই দিন আসলে দোয়া কিংবা অন্য অন্য কাজ সবাই হয়তো শোক পালন করেছে ওই দিন, কিন্তু এবং গরু বেঁচে যাওয়া মানে হলো ওই দিন গরু জবাই করে মোটামুটি একটা ভোজ করা হতো সারা দেশে, এবং এটার জন্য চাঁদা তোলা হইতো, যে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু সকল মহল থেকে, যে এটা চাঁদা তুলে এটাকে সেলিব্রেশন করার মতো শোকটাকে। তো ওই দিন তো আসলে এইবার তো হয় নাই সেটা। ভারতীয় গণমাধ্যম নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কোটা আন্দোলন সম্পর্কে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে অনেক রিউমার ছড়াচ্ছে। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই। তার আগে আপনার একটা প্রশ্ন করি, আমাদের যে স্বৈরশাসক প্রধানমন্ত্রী পালালেন সেদিন কোথায় গেছে? ভারতে গিয়েছে, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এখন তথ্য মতে। ভারতে আছে, ভারতও আমাদের জানিয়েছে উনি ওখানেই আছেন। তো ভারত তো এসব ছড়াবে, এটা তো স্বাভাবিক। তারা একজন স্বৈরশাসককে আশ্রয় দিয়েছেন, অন্য কোনো দেশ তো নিচ্ছে না। আচ্ছা অপূর্ণ ভাই, আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে না, আমার আমাদের শেষ হয় না, দাঁড়ান, কি কি ছড়াচ্ছে একটা উদাহরণ দেই আপনাকে, দুই একটা। বলেন না। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় পুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ সমর্থন করি না, আগেও বলেছি। সেটাকে চালানো হয়েছে লিটন দাসের বাড়ি পোড়ানো হিসেবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মন্দির পুরানোর অনেকগুলো খবর বের হয়েছে। এমনও হয়েছে মন্দিরের পাশে আওয়ামী লীগের কার্যালয়, সেটা পুরানো হয়েছে, ছড়ানো হয়েছে, মন্দির পুরানো হয়েছে। উল্টো ঘটনাও তো আমরা দেখেছি, যে মন্দির পাহারা দেওয়ার ঘটনাগুলো দেখেছি না। এখন ধরেন গতকালকে একটা রিপোর্ট হয়েছে, বিবিসি একটা রিপোর্ট করেছে, আপনি একবার চোখ বুলাবেন, সেখানে দেখবেন যে ভারতীয় গণমাধ্যম কত ধরনের ফেক খবর তারা প্রকাশ করেছে বাংলাদেশ নিয়ে, এই সময় নিয়ে। সেখানে সকল উদাহরণ এবং স্পেসিফিক বলে দেওয়া আছে যে এই জায়গাগুলোতে তারা ফেক খবর ছড়ানো হয়েছে। তাহলে কি মন্দিরে আগুন দেয়া হয়নি? আপনি আমি তো বলছেন আগেই বললাম যে দুই একটা যে মানে হয় নাই বললে হলো, গত আওয়ামী লীগের শাসনামলে যা হয়েছে তার তুলনায় অনেক কম হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কম হয়েছে। মানে সেটা আমার এলাকায়, আমার যাতে হিন্দু বন্ধু বান্ধব আছে, হিন্দু যারা, আপনি এক পয়েন্টটা মনে রাখতে, মানুষের ক্ষোভ কিন্তু আসলে হিন্দুদের উপরে না, আওয়ামী লীগের উপরে। এখন আওয়ামী লীগ যদি ধরেন হিন্দু নেতা হয়, তার বাড়ি লুট হয়, তাহলে আপনি কি বলবেন? আমি আবারও বলতেছি, সমর্থন দেই না, আমি এই ধরনের লুটতরাজকে সমর্থন দেই না, কিন্তু এটাকে হিন্দু হিসেবে ট্যাগ করবেন নাকি আওয়ামী লীগ হিসেবে ট্যাগ করবেন, কোনটা করবেন? এরকম তো আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ হয়েছে। আপনি আচ্ছা বুঝতে পেরেছি, মানে আওয়ামী লীগ নেতা। আপনাকে আরেকটা জিনিস বলে দেই, এই যে রোকেয়া প্রাচীর প্রসঙ্গটা ছিল, আমরা খুবই ধরেন আমার খুবই দুঃখ লাগে যে বলা হয় যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা। ভাইয়া, ওনার রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনীতি করে। আচ্ছা, মানে উনি শিল্পীর আগে রাজনীতি। আমাকে লিখতে হবে যে উনি একজন রাজনীতি, পদ আছে ওনার। রাহুল আনন্দ যিনি ছিলেন জলের গানের, আমরা শুনেছি যে একদম আমাদের দ্বিতীয় স্বাধীনতা আসার সাথে সাথেই রাহুল আনন্দর বাড়িতে কিন্তু হামলা হয়েছে এবং তার যত ইনস্ট্রুমেন্ট ছিল সবকিছু ভাঙা হয়েছে। এটার সত্যতা কতটুকু, এবং আপনি এই ব্যাপারে কি রাহুল বলবেন? আনন্দের বউ একটা পোস্ট দিয়েছে, ওটা কি দেখছেন আপনি? আমার দেখা হয় ওইখানে রাহুল আনন্দের বউ একটা স্পেসিফিক করে দিয়েছে। এবং এই ঘটনা যখন ঘটে রাহুল আনন্দের বাড়িতে, তখন আমি তো সাংবাদিকতার সূত্রে অনেকের সঙ্গে কথাবার্তা হয়, নিউজও করেছি। আপনাকে আমি বলে রাখি রাহুল আনন্দের বাড়িটা কোথায়, এটা কি জানেন? রাহুল আনন্দের বাড়িটা হলো 32 নম্বরের বাড়িটার ঠিক পাশে। ধরেন আপনার সোফায় একটা আগুন লেগেছে, এখান থেকে টেবিলে ছড়াইতে পারে না, টেবিল থেকে আমার সোফায় আসতে পারে না, খুব সহজ। কিন্তু এই আগুনটাও এভাবেই লেগে গেছে। এবং আমরা তো আসলে রাহুল আনন্দ বলি বা ওই পরিবারটা বলি, কেউই আসলে প্রস্তুত ছিলাম না ওই সময়ের জন্য। স্বাভাবিকভাবে সকল ইনস্ট্রুমেন্ট ওইখানে রেখে তাদের চলে আসতে হয়েছে। এবং এটা স্পেসিফিক করে দিয়েছে রাহুল আনন্দের বউ একটা পোস্ট দিয়ে ঘটনার কয়েকদিন পরে। আচ্ছা, তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল আনন্দের বাড়িতে আগুন একদমই না, যায়নি, একদমই না, ভাঙচুরও হয়নি না। আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, সেই র্যাপিড ফায়ারের নিয়মটা আমি বলে দিচ্ছি। যেমন একটা নাম বলবো, সেটা যে কোনো ব্যক্তিত্ব হতে পারে, সেটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, যে কেউ। আমি জানি আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আপনি সবাইকেই চেনেন মোটামুটি। যদি আমাকে জিজ্ঞেস করা হতো যে বলো সমৃদ্ধি, তুমি বলো যে আমাদের অপূর্ণ ভাইয়া সম্পর্কে, অপূর্ণ ভাইয়া কি, আমি বলতাম একটা বিশেষণে বিশেষায়িত করতাম, তিনি হচ্ছেন একজন সাহসী লেখক। তেমনি আপনি এখন আমি যার নাম বলবো, যাদের নাম বলবো, তাদেরকে বিশেষণে বিশেষায়িত করবেন। বলেন। শমিকা স্যার, রাজনীতিবিদ।
নায়ক ফেরদৌস নায়ক ফেরদৌস এখন রাজনীতিবিদ, আগে আগে অভিনেতা ছিলেন। নায়ক রিয়াজ নায়ক রিজা ফেরদৌসের বন্ধু। মানে উনি ফেরদৌস যা তার বন্ধু কেমন হবে, একই তো। আচ্ছা মানে সমমনা, তাই তো বলতে পারছেন। আচ্ছা মমতাজ মমতাজ তো ধরেন কি বলবো এটা, মমতাজ গানের পাখি বলা যায়, এমপি বলা যায়, রাজনীতিবিদ বলা যায়। মাহিয়া মাহি মাহিয়া মাহি ট্রাকের চালক, মার্কা ট্রাক ছিল এমপি ইলেকশনে। মোজাম্মেল বাবু মোজাম্মেল বাবু উনি আসলে কি বলবো, চাইলেও সাংবাদিকতা করতে পারতেন। সালমান এফ রহমান দরবেশ এখন কি? এখনো দরবেশ, কারণ তাকে ডিম ছুঁড়ে ফেলেছিল যে এখন সে তো আইনজীবী মারা গেছে আর কি। দরবেশের ক্ষমতা আছে বলা যায়। জুনায়েদ পলক পলকে পলকে হলো নেটের কারিগর, বিচ্ছিন্ন নেটের কারিগর। শ্যামল দত্ত উনি আমার মনে হয় মেধার ব্যবহারটা ঠিকঠাক করলো না। নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান এটা মানে হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় টাইপ। উনিও প্রেসিডেন্সি হইলেন, সরকারও পতন হয়ে গেল। বিসিবির পাপন উনি তো খেলোয়াড়। ভারত তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তো সেক্ষেত্রে আপনাকে মনে হয় যে আমাদের এইবারই তো বাংলাদেশের প্রথম হলো যে আমাদের প্রধানমন্ত্রী কোনো একটা দেশে গিয়ে চলে গেলেন? এর আগে একজনের হয়েছিল, পালায়ে গেছে যে একজন আচ্ছা, ছিল। আচ্ছা। এটা বোধহয় 600 বছর আগের কাহিনী। তখন বাংলার নবাব ছিলেন লক্ষণ সেন, তিনিও এরকম রাজ্য ছেড়ে পালিয়ে গেছিলেন। আচ্ছা আচ্ছা। এবং 600 বছর পরে আরো একটা ঘটনা বাংলাদেশে ঘটলো, মানে 600 বাংলায় বছর ঘটলো। পর এই বাংলায় আরো একটা ঘটনা ঘটলো। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যে ব্যবসায়িক বা বিভিন্ন সংযোগ তো আছে, সেই সংযোগে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বা কিছু হতে পারে বলে আপনি কি মনে করেন? না, আমার কাছে যেটা মনে হয় এখন যারা আসলে সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত, এবং আমার কাছে আমি খুব ছোট্ট মেধায় যেটুকু বুঝি, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ভারতের সঙ্গে আমাদের অবশ্যই প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক রাখতে হবে, এবং তারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এবং প্রয়োজনে অপ্রয়োজনে আমরা একে অপরের সবসময় পাশে থাকবো। রাজনৈতিক জায়গা থেকে হয়তো পরিবর্তন হবে, তাদের দেশে যেরকম হবে আমাদের দেশেও হবে, তার মানে এই না যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। গত 15 বছরের আন্দোলনে রাজনীতি স্পেসিফিক করে বলি, বিএনপি জনগণের কাছে পৌঁছাতে পারে নাই কোনো আন্দোলন জনগণের দাবি নিয়ে পৌঁছাতে পারে নাই। আর গত 15 বছরে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যে কোনো রাজনৈতিক দল যে জনগণের পাশে থাকার চেষ্টা করে, সে নতুন হোক বা পুরনো হোক, জনগণের মুডটা বুঝতে পারে। এবং ধরেন এটা 20 বছর আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ আলাদা। তার মানে আপনি তরুণদেরকে তরুণ নেতৃত্ব চাচ্ছেন? অবভিয়াসলি এটা না, কোনো ভুল নাই। অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকারের প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে? একটাই প্রত্যাশা, সেটা হলো যে এই পুরো জায়গাটাতে, মানে পুরো বাংলাদেশের সকল সেক্টরে আসলে খুব নাজুক অবস্থা, দলীয়করণ, আত্মীয়করণ, সকল জায়গাতে আসলে খুব বাজে অবস্থা। এইটাকে ঠিকঠাক করে স্থিতিশীল করে তারপর আসলে নির্বাচনমুখী হয়ে যাওয়াটা উত্তম। এটা হচ্ছে আমার চাওয়া আসলে। এই জন্য যদি সময় দীর্ঘায়িত হয়, সেটা সেটা আলোচনা সাপেক্ষে সেই সময়টুকু নিয়ে এই যে সকল সেক্টরে সংস্কার করে তারপরে আসলে মাঠে নামতে হবে। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আগামী পর্বে আবারও কোনো বিশেষ অতিথিকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।